আপনারা শুনছেন এলেবেলে ৭-৫। আজকের নিবেদন আহমদ ছফার 'যদ্যপি আমার গুরু'। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে চলমান বিশ্বকোষ বললে খুব একটা অত্যুক্তি করা হয় না। অর্থশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, শিল্প, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি এই সবগুলো বিষয়ে তিনি বিশেষজ্ঞের মতো মতামত দেওয়ার ক্ষমতা রাখেন। তার পাণ্ডিত্যের খ্যাতি সর্বজনবিদিত। সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষাপীঠসমূহের শ্রেষ্ঠ মনীষীদের অনেকেই এক বাক্যে তার মেধা এবং ধীশক্তির অনন্যতা স্বীকার করে নিয়েছেন। এই নিভৃতচারী অনাড়ম্বর জ্ঞানসাধক মানুষটি সারা জীবন কোনো গ্রন্থ রচনা করেননি। সভা সমিতিতে কথাবার্তা বলারও বিশেষ অভ্যেস তাঁর নেই। তথাপি এই কৃশকায় অকৃতদার মানুষটি তার মেধা এবং মনন শক্তি দিয়ে জাতীয় জীবনের সন্ধিক্ষণ এবং সংকটময় মুহূর্তসমূহে পথনির্দেশ করেছেন। অধ্যাপক আব্দুর রাজ্জাক বলতে গেলে ৪টি দশক ধরেই তরুণ বিদ্যার্থীদের অনুপ্রেরণার উৎস হিসাবে বিবেচিত হয়ে আসছেন। সকলেই স্বীকার করেন অধ্যাপক আব্দুর রাজ্জাক একজন প্রবাদতুল্য পুরুষ। কিন্তু তার জ্ঞানচর্চার পরিধি কতদূর বিস্তৃত আর তিনি ব্যক্তিমানুষটি কেমন সে বিষয়েও মুষ্টিমেয় অনুরাগীদের বাইরে অধিক সংখ্যক মানুষের সম্যক ধারণা নেই। যদ্যপি আমার গুরু গ্রন্থটি পাঠক সাধারণের মনে অধ্যাপক আব্দুর রাজ্জাকের মনীষা এবং মানুষ আব্দুর রাজ্জাক সম্পর্কে একটি ধারণা গঠন করতে অনেকখানি সাহায্য করবে। এই গ্রন্থের লেখক আহমদ ছফা আমাদের সাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি অধ্যাপক রাজ্জাকের ছাত্র। দীর্ঘদিন মেলামেশা করার ফলে অধ্যাপক রাজ্জাককে খুব ঘনিষ্ঠভাবে দেখার যে দুর্লভ সুযোগ তার হয়েছে, বর্তমান গ্রন্থ তার প্রমাণ। অধ্যাপক রাজ্জাকের উপর খোলামেলা, তীক্ষ্ণ, গভীর এবং সরস এমন একটি গ্রন্থ রচনা করা একমাত্র আহমদ ছফার পক্ষেই সম্ভব। লেখক অধ্যাপক রাজ্জাকের উচ্চারিত বাক্যের শুধু প্রতিধ্বনি করেননি, ব্যাখ্যা করেছেন, উপযুক্ত পরিপ্রেক্ষিতে স্থাপন করেছেন, প্রয়োজনে প্রতিবাদও করেছেন। এখানেই গ্রন্থটির আসল উৎকর্ষ। অধ্যাপক রাজ্জাক নিজের কথা বলতে গিয়ে তার সময়, সমাজ এবং সমকালীন বিশ্বের কথা বলেছেন। সামাজিক দলিল হিসেবেও গ্রন্থটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শুনছিলেন ফ্ল্যাপ থেকে পাঠ। এবারে পড়ছি মুখবন্ধ। এই লেখাটি দৈনিক বাংলা বাজার পত্রিকার সাহিত্য সাময়িকীর পাতায় প্রায় ৪ মাস ধরে প্রকাশিত হয়েছিল। পত্রিকায় প্রকাশিত লেখার কিস্তিগুলো পাঠ করে তাৎক্ষণিকভাবে অনেকেই তারিফ করেছিলেন। তার মধ্যে অধ্যাপক রাজ্জাকের প্রাক্তন ছাত্র এবং কতিপয় ঘনিষ্ঠ ব্যক্তিও ছিলেন। আবার কতিপয় মানুষের মুখে এরকম অভিযোগও উচ্চারিত হতে শুনেছি, আমি যেসব কথা অধ্যাপক রাজ্জাকের জবানিতে প্রকাশ করেছি, আসলে সেগুলো রাজ্জাক সাহেব বলেননি। আমি নিজে বানিয়ে বানিয়ে লিখেছি। একটি লেখা যখন কাগজে প্রকাশিত হয়, তা সকল পাঠকের মনে সমান আবেদন সৃষ্টি করে না। কারো ভালো লাগে, কারো লাগে না। আমার লেখাটির ব্যাপারেও পক্ষে বিপক্ষে কে কি বললেন সেটা আমার বিশেষ বিচার্য বিষয় হয়ে ওঠেনি। আমি যে জিনিসটির উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেছিলাম, আমার শিক্ষক অধ্যাপক রাজ্জাকের অনন্য ব্যক্তিত্বের মহিমা আমি যেভাবে অনুভব করেছি, অন্তত তার কিছুটা উত্তাপ ১০ জনের কাছে প্রকাশ করি। মুখ্যত এই উদ্দেশ্য নিয়েই রচনাটি লিখতে প্রবৃত্ত হই। স্যারের কাছে ১৯৭০ সালের শেষের দিকে যাওয়া আসা শুরু করেছিলাম। এখনো সেই প্রক্রিয়াটির ইতি ঘটেনি। আমার স্বভাবটাই এমন, একজন মানুষ তিনি যত বড় ব্যক্তিত্বই হন, বেশিদিন আমার আগ্রহ এবং কৌতূহল উদ্দীপ্ত রাখতে পারেন না। অতি সহজেই তাঁরা পুরনো হয়ে যান। তখন তাঁদের ছেড়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় থাকে না। স্বভাবের এই একঝোঁকা প্রবণতাটির জন্য জীবনে আমি কম দুঃখ কষ্টের সম্মুখীন হইনি। ২৭ বছর ধরে রাজ্জাক স্যারের সান্নিধ্য লাভ করে আসছি। রাজ্জাক সাহেব আমার কাছে একদিনের জন্যও পুরনো হয়ে যাননি। প্রতিবারই তার ব্যক্তিত্ব এবং জানাশোনার পরিধি আমার চোখে নতুন নতুন চমক সৃষ্টি করেছে। প্রথম দিন তার সঙ্গে কথা বলে
যেভাবে বিস্মিত হয়েছিলাম, এখনো একই ধরনের বিস্ময় তিনি আমার মধ্যে সৃষ্টি করেন। ভক্তি কিংবা শ্রদ্ধার প্রকাশ এ রচনায় কতটুকু ঘটেছে আমি তা জানি নে। বিস্ময়বোধের কারণেই স্যারের উপরে রচনাটি লিখতে বাধ্য হয়েছি। আমার এই রচনাটিকে কেউ যদি নিছক সাক্ষাৎকারধর্মী রচনা মনে করেন, আমার ধারণা লেখাটির উপর কিঞ্চিৎ অবিচার করা হবে। আমি রাজ্জাক স্যারের সমগ্র ব্যক্তিত্বটি স্পর্শ করতে চেষ্টা করেছি। আমার অক্ষমতার পরিমাণ অপরিসীম। আমি রাজ্জাক স্যার সম্পর্কে যত জানি, তাকে যতদূর বুঝতে পারি, এসব বিষয়ে আমার চাইতে ঢের ঢের কামেল ব্যক্তি সংসারে এখনো বেঁচে পড়তে রয়েছেন। আর রাজ্জাক স্যারের উপর লেখা এটি একমাত্র গ্রন্থ নয়। রাজ্জাক স্যারের উপর কোনো কিছু লিখে প্রকাশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যাপার। এই ঝুঁকি দুদিক থেকেই। রাজ্জাক স্যার নানা স্পর্শকাতর বিষয়ে এমন একতরফা মতামত দিয়ে বসেন, যেটা সমাজের মানুষ বরদাস্ত করতে অনেক সময়ই প্রস্তুত নয়। অন্যদিকে তার বক্তব্যের উপস্থাপনায় যদি সামান্য হেরফেরও ঘটে যায়, তিনি সেটা সহজভাবে মেনে নিতে রাজি হবেন না। এই দু ধরনের ঝুলন্ত খড়গ মাথার উপর রেখে রচনাটি আমাকে লিখতে হয়েছে। এ গ্রন্থের সব কথা রাজ্জাক সাহেবের, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি ব্যাখ্যা বিশ্লেষণ সংযোজিত করেছি। এটি করতে গিয়ে দু ধরনের স্বেচ্ছাচারিতা প্রশ্রয় পেয়েছে। কোথাও কোথাও তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, কারো কারো দৃষ্টিতে তা অনাবশ্যক বড় করে দেখানো বলে প্রতিভাত হতে পারে। প্রথম পুরুষে যেহেতু রচনাটি লিখিত হয়েছে, লেখকের ভূমিকাটি কোথাও কোথাও প্রবল হয়ে উঠেছে, এমন মনে হওয়া আশ্চর্যের কিছু নয়। রাজ্জাক স্যারের অত্যন্ত স্নেহভাজন আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আনিসুজ্জামানকে এ রচনাটির মুখবন্ধ লিখে দেওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করেছিলাম। তিনি রাজিও হয়েছিলেন। পরে ভেবে দেখলাম, এই লেখায় আমি অনেকগুলো গুরুতর অপরাধ করে ফেলেছি। আমার অপরাধ খালনের বোঝা আমার শিক্ষকের উপর আরোপ করা ঠিক হবে না বলেই মুখবন্ধটি রচনার দায়িত্বটি নিজেকে গ্রহণ করতে হল। বিনীত আহমদ সফা, উত্থান পর্ব কার্যালয়, ৭১ আজিজ সুপার মার্কেট, ঢাকা, ১ ফাল্গুন ১৪০৪। আহমদ সফা সমগ্র রচনাটিকে ১ থেকে ১৬ পর্যন্ত সংখ্যানুক্রমে বিন্যস্ত করেছেন। গ্রন্থটিকে ধারাবাহিক কয়েকটি পর্বে ভাগ করে পাঠ করায় আজ প্রথম পর্বে রয়েছে ১ থেকে ৪ পর্যন্ত পাঠ। চলুন তবে শোনা যাক। ১। যদ্যপি আমার গুরু শরিবাড়ি যায়, তথাপি তাহার নাম নিত্যানন্দ রায়। ১৯৭০ সালের কথা। বাংলা একাডেমি ৩ বছরের ফেলোশিপ প্রোগ্রামে প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে সংবাদপত্রে একটা বিজ্ঞাপন প্রকাশ করল। বন্ধু-বান্ধব সকলে বলল, তুমি একটা দরখাস্ত ঠুকে দাও। যদি বৃত্তিটা পেয়ে যাও, তাহলে ৩ বছরের নিরাপদ জীবিকা, গবেষণা হয়তো হবে, না হলেও ক্ষতি নেই। প্রস্তাবটা আমার মনে ধরল, কিন্তু গোল বাঁধল এক জায়গায় এসে। তখনও আমার এমএ পরীক্ষা শেষ হয়নি। ছাত্রদের দাবির মুখে পিছোচ্ছে তো পিছোচ্ছেই। এদিকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন গতিবেগ সঞ্চয় করে ক্রমাগত ফুঁসে উঠছে। পরীক্ষা কবে শেষ হবে তার কোনো ঠিক নেই। আমি যদি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকি, দরখাস্ত করার সময় পেরিয়ে যাবে। আমি একাডেমির পরিচালক জনাব কবির চৌধুরীর সঙ্গে দেখা করলাম। তাকে বুঝিয়ে রাজি করাতে পারলাম, যদিও এমএ ডিগ্রি আমার হয়নি, অন্তত তিনি আমার দরখাস্তটা গ্রহণ করতে যেন অমত না করেন। কবির চৌধুরী সাহেব বললেন, ঠিক আছে, তুমি দরখাস্ত করো। অন্যান্য প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে তোমারটাও আমি বোর্ডে তুলব। বোর্ডের সদস্যবৃন্দ দেখে শুনে যাকে ইচ্ছা নির্বাচন করবেন। সুতরাং এমএ ডিগ্রি না থাকা সত্ত্বেও বাংলা একাডেমির পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামে দরখাস্ত করে ফেললাম। অন্য প্রার্থীদের মতো আমিও ইন্টারভিউ কার্ড পেলাম, আর নির্দিষ্ট দিনে কমপক্ষে ইন্টারভিউ বোর্ডের সামনে হাজির হলাম। ডক্টর আহমদ শরীফ, প্রফেসর মুনির চৌধুরী এবং ডক্টর এনামুল হক সেদিন ইন্টারভিউ বোর্ডে উপস্থিত ছিলেন। ডক্টর এনামুল হক ছাড়া বাকি সদস্যদের সঙ্গে আমার পরিচয় ছিল, আর তাঁরা সকলেই ছিলেন আমার শিক্ষক। আমার লেখালেখির সঙ্গে তাঁরা সকলে অল্প বিস্তর
পরিচিতও ছিলেন। আমাকে প্রশ্ন যা করার ডক্টর মোহাম্মদ এনামুল হকই করলেন। তিনি দরখাস্তের উপর চোখ বুলিয়ে গুরুগম্ভীর স্বরে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাহস তো কম নয় হে, এমএ পরীক্ষা না দিয়েই একেবারে পিএইচডি করার দরখাস্ত নিয়ে হাজির। ডক্টর এনামুল হক ভীষণ রাশভারী মানুষ। পারতপক্ষে জুনিয়র কলিগরাও তার কাছে ঘেঁষতে সাহস পেত না। ঘিয়ে রঙের স্যুট এবং কালো টাই পরিহিত ডক্টর এনামুল হককে একটা আস্ত বুড়ো বাঘের মতো দেখাচ্ছিল। চোখের ভুরু থেকে মাথার চুল একেবারে পাকনা, মাথার মাঝখানে সযত্নে সিঁথি করা। আমার অবস্থা তখন ক্ষুধার্ত বুড়ো বাঘের সামনে কচি নধর গোবৎসের মতো। এই বুঝে লাফিয়ে পড়ে আমার মুন্ডুটা চিবিয়ে খাবেন। আমার ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করল। মনে মনে চিন্তা করলাম, এই বুড়োর সামনে আমি যদি রুখে না দাঁড়াই, তিনি আমার চোখের পানি নাকের পানি এক করে ছাড়বেন। তাই সরাসরি তার কড়া পাওয়ারের চশমার কাঁচের উপর চোখ রেখেই বললাম, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এমএ পাস না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। মোহিতলাল মজুমদারও এমএ পাস ছিলেন না, তথাপি এখানে শিক্ষকতা করেছেন। আমি তো এমএ পাস করবই, 2-4 মাস এদিক ওদিকের ব্যাপার। দরখাস্ত করে অন্যায়টা কি করেছি? শুনে ডক্টর এনামুল হক কনে আঙুলটা মুখের ভেতর পুরে দিয়ে আমার দরখাস্তের সঙ্গে দাখিল করা থিসিসের পরিকল্পনা শিটগুলোর উপর চোখ বুলাতে বুলাতে প্রশ্ন করলেন, তুমি কোন বিষয়ের উপর কাজ করবে? কণ্ঠস্বর শুনে মনে হলো ঝাঁজ অনেকটা কমে এসেছে। আমি বিনীতভাবে জবাব দিলাম, 1800 থেকে 1858 সাল পর্যন্ত বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, বিকাশ এবং বাংলার সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতিতে তার প্রভাব। তখন ডক্টর হক বললেন, তুমি মধ্যবিত্ত বলতে কি বোঝো সে বিষয়ে কিছু বলো। আমি হ্যারল্ড লাস্কি, বিবি মিশ্রের ইংরেজি গ্রন্থ থেকে যে সকল বচনামৃত বিনিদ্র রজনীর শ্রমে কণ্ঠস্থ করেছিলাম গড় গড় করে উগরে দিতে থাকলাম। ডক্টর এনামুল হক ব্যাকরণের মানুষ। সমাজবিজ্ঞানের কচকচির উপর দেখা গেল তার কোনো আগ্রহ নেই। চেয়ারটাতে হেলান দিয়ে মুনির চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনাদের প্রশ্ন থাকলে করেন। মুনির চৌধুরী সাহেব ডক্টর এনামুল হকের মনে আমার সম্পর্কে একটা ভালো ধারণা সৃষ্টি করার জন্য বললেন, ছেলেটা লেখার হাত ভালো এবং তরুণদের উপর যথেষ্ট প্রভাব। আর কেউ প্রশ্ন করলেন না। কবির চৌধুরী সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সেদিনই 2 ঘণ্টা পরে জানা গেল আমাকে বিশেষ বিবেচনায় বাংলা একাডেমি গবেষণা বৃত্তির জন্য মনোনয়ন দিয়েছে। তার পরের দিন বাংলা বিভাগে মুনির চৌধুরী সাহেবকে কৃতজ্ঞতা জানাতে গেলাম। তিনি তখন বিভাগীয় প্রধান। আমাকে দেখেই তিনি জিজ্ঞেস করলেন, তুমি তো এমএ করছো পলিটিক্যাল সায়েন্সে? আমি হ্যাঁ বললাম। তিনি তখন বললেন, তোমার থিসিসটা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করার সময় বাংলা বিভাগ থেকেই করতে হবে। মুনির চৌধুরী সাহেবের প্রস্তাবটা আমার মনোভূত হয়নি, তথাপি সৌজন্যের খাতিরে আমি চুপ করে রইলাম। তিনি আমার মুখ দেখেই বুঝে নিলেন তার প্রস্তাবটা আমি গ্রহণ করিনি। তিনি বললেন, আমরা তোমাকে 3 বছর পড়িয়েছি, মাঝখান থেকে তুমি হুট করে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিয়ে বসলে। বুঝেছি তুমি আমাদের ছাড়তে চাও, কিন্তু তোমাকে আমরা ছাড়ব কেন? তুমি বাংলা বিভাগের অধীনে কাজ করতে রাজি না হলে বিশ্ববিদ্যালয়ের থিসিস রেজিস্ট্রেশন করতেই দেব না। আমি মুনির চৌধুরী সাহেবের গুণগ্রাহিতার পরিচয় পেয়ে অভিভূত হয়ে গেলাম, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রইলাম। ইন্টারভিউ প্রায় 15 দিন আগে মুনির চৌধুরী সাহেবের সঙ্গে দেখা করে অনুরোধ করেছিলাম তিনি যেন সুপারিশ করেন যাতে বাংলা একাডেমি বৃত্তিটা পাই। চৌধুরী সাহেব আমাকে বলেছিলেন, যেহেতু তোমার এমএটা এখনো শেষ হয়নি, বাংলা একাডেমি তোমার আবেদন বিবেচনা নাও করতে পারে। তুমি যদি রাজি থাকো আমি তোমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিতে পারি। ভাষাতত্ত্বের উপর পিএইচডি করতে হলে শুধু গ্র্যাজুয়েশন থাকলে ওরা আপত্তি করবে না। মুনির চৌধুরী সাহেবের প্রস্তাব শুনে উল্লসিত হয়ে উঠেছিলাম, কিন্তু পরক্ষণে নিজের ভেতর থেকে অনুভব করলাম একটা সূক্ষ্ম আপত্তি জেগে উঠছে। আমি মাথা নিচু করে রইলাম এবং মেঝের দিকে তাকিয়ে বললাম, 2-1 দিন ভেবে আপনাকে বলবো। মুনির চৌধুরী সাহেবের প্রস্তাবটা গ্রহণ করব কিনা খুঁটিয়ে চিন্তা করতে গিয়ে আমার চোখে পানি এসে গেল। দেশের বাইরে যাওয়ার এরকম একটা স্কলারশিপ পেলে আমি বর্তে যাই।
সুযোগটা আপনি এসে ধরা দিয়েছে। আমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম অত্যন্ত সৌজন্য সহকারে প্রফেসর মুনির চৌধুরী প্রস্তাবটা প্রত্যাখ্যানই করব। আর এই প্রত্যাখ্যান করতে হচ্ছে বলেই চোখে পানি এসে গিয়েছিল। সুযোগ তো জীবনে বারবার আসে না। আমি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়েছিলাম এবং ৩ বছর পড়াশোনা করেছি। খুব ভালো ছাত্র না হলেও আমার বুদ্ধি বিবেচনা নিতান্ত তুচ্ছ পর্যায়ের ছিল না। মাতৃস্তন্যে শিশুর যেরকম অধিকার, শিক্ষকদের স্নেহের উপরও ছাত্রদের সেরকম অধিকার থাকা উচিত। সেই স্নেহ আমি শিক্ষকদের কাছ থেকে পাইনি। তার পরিণতি এই হল যে আমি বাংলা বিভাগ ছেড়ে দিলাম এবং প্রাইভেট প্রার্থী হিসেবে পরীক্ষা দিয়ে বিএ কোর্সে পাশ করলাম। বিএ পাশ করার পর ঠিক করেছিলাম অধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার আমার প্রয়োজন নেই। কিন্তু আমাকে আবার প্রাইভেটে পলিটিক্যাল সায়েন্সে এমএ পরীক্ষা দিতে হলো। সমস্ত বিষয়টা আমি এভাবে চিন্তা করলাম। শিক্ষকদের কাছ থেকে সামান্য উৎসাহ অনুপ্রেরণা যখন আমার ভীষণ প্রয়োজন ছিল, সেই সময় কেউ আমার দিকে মুখ তুলে তাকাননি। যখন আমি নিজের চেষ্টায় উঠে আসতে শুরু করেছি, সকলে আমাকে অনুগ্রহ বিতরণ করে কৃতজ্ঞতা পাশে বাঁধতে চাইছেন। আমি মনে মনে স্থির করলাম, যে বস্তু প্রয়োজনের সময় হাজারবার কামনা করেও পাইনি, সেই বিশেষ সময়টি চলে যাওয়ার পর তার কিছু ক্ষতিপূরণ যদি আমার কাছে সেধে এসে ধরাও দেয়, আমি গ্রহণ করতে পারব না। এই গ্রহণ করতে পারছি না বলেই চোখে পানি এসে গিয়েছিল। এরই মধ্যে একদিন তার অফিসে গিয়ে বললাম, স্যার, ভাষাতত্ত্ব বিষয়টার প্রতি আমি আকর্ষণ অনুভব করি না। সুতরাং উচিত হবে স্কলারশিপটার জন্য অন্য কাউকে বেছে নেয়া। তিনি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। মুনির চৌধুরী সাহেব ছিলেন অত্যন্ত সংবেদনশীল মানুষ এবং তার বোধশক্তি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। আমার ধারণা তিনি আমার অকথিত অভিযোগটি আঁচ করতে পেরেছিলেন। সেই কারণেই আমার থিসিসটা বাংলা বিভাগের অধীনে রেজিস্ট্রেশন করার জন্য চাপাচাপি করছিলেন। আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হতে হতে ১৯৭১ সালের মার্চ মাস এসে গেল। মার্চ মাসের ২১ তারিখে আমাদের ভাইভা ভয়েসে পরীক্ষা অনুষ্ঠিত হল। ২৫শে মার্চ তারিখের মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী তো ঘুমন্ত ঢাকা নগরীর উপর আক্রমণ করেই বসল। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হল। ৯ মাস পর যখন ভারত থেকে দেশে এলাম, তখন প্রফেসর মুনির চৌধুরী বেঁচে নেই। পাকিস্তানপন্থী রাজাকার বাহিনী তাকে অন্যান্য বুদ্ধিজীবীর সঙ্গে রায়ের বাজারের বধ্যভূমিতে নিয়ে গুলি করে হত্যা করে। তার জন্য শোকার্ত সকল মানুষের সঙ্গে কণ্ঠ মেলাতে গিয়েও আমার একান্ত ব্যক্তিগত বেদনাটুকু বড় বেশি করে অনুভব করছিলাম। আমি এমন একজন মানুষকে হারালাম, যিনি অভিমানের ভাষা বুঝতে পারতেন। আমার একটা অপরাধ বোধ রয়েছে। প্রচলিত নিয়ম ভেঙে সুযোগ দেওয়ার পরও আমার পক্ষে পিএইচডি করা সম্ভব হয়নি। একা একা যখন চিন্তা করি, আমার মনে একটা অপরাধ বোধ ঘনিয়ে আসে। হয়তো আমি নিজের উগ্র অহংটাকে বড় বেশি প্রাধান্য দিয়ে প্রফেসর মুনির চৌধুরীর উদারতার প্রতি অবিচার করেছিলাম। আজকাল সেরকম একটা অনুভূতি আমার মধ্যে জাগ্রত হয়। বোধহয় সেজন্য আমার পক্ষে পিএইচডি করা সম্ভব হয়নি। এটা হচ্ছে আমার অনুভব। পিএইচডি শেষ করতে না পারার অন্য যে বাস্তব কারণ, তার জন্য প্রফেসর আব্দুর রাজ্জাককে আমি দায়ী মনে করি। ২. প্রফেসর আব্দুর রাজ্জাকের সঙ্গে পরিচিত হওয়া আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের একটি। দৃষ্টিভঙ্গির স্বচ্ছতা নির্মাণে, নিষ্কাম জ্ঞানচর্চার ক্ষেত্রে, প্রচলিত জনমত উপেক্ষা করে নিজের বিশ্বাসের প্রতি স্থিত থাকার ব্যাপারে প্রফেসর আব্দুর রাজ্জাকের মতো আমাকে অন্য কোনো জীবিত বা মৃত মানুষ অতটা প্রভাবিত করতে পারেনি। প্রফেসর রাজ্জাকের সান্নিধ্যে আসতে পারার কারণে আমার ভাবনার পরিমণ্ডল বিস্তৃততর হয়েছে। মানুষ জীবন ঋদ্ধ এবং সমৃদ্ধতর হয়েছে। আমি যদি বসওয়েলের মতো পরিপাটি স্বভাবের মানুষ হতাম, কিংবা অ্যাকারমানের মতো শৃঙ্খলানিষ্ঠ আনুগত্য আমার থাকত, বসওয়েল যেভাবে জনসনের একটি বিশ্বাসযোগ্য চরিত্র সকলের সামনে তুলে ধরতে পেরেছেন, অথবা অ্যাকারমান যেরকম অখণ্ড বিশ্বস্ততা সহকারে
দিন, তারিখ, প্রহর উল্লেখ করে মহাকবি গেতের কথোপকথন লিপিবদ্ধ করে রেখে গেছেন, সে ধরনের একটা গ্রন্থ প্রফেসর রাজ্জাকের উপর রচনা করা হয়তো আমার পক্ষে অসম্ভব হতো না। আমি গল্প, কবিতা, উপন্যাস এ সকল জিনিস লিখে থাকি এবং লিখে আনন্দ পেয়ে থাকি। সৃষ্টিশীল মানুষেরা সাধারণত বিপজ্জনক ধরনের হয়ে থাকেন। বাইরে তারা যতই নিরীহ এবং অপরের প্রতি মনোযোগী হয়ে থাকুন না কেন, ভেতরে তাদের স্বেচ্ছাচারী হওয়া ছাড়া উপায় থাকে না। যেখানে আত্মপ্রকাশের বিষয়টি অপর সকল কিছুকে ছাপিয়ে ওঠে, সেখানে ব্যক্তিকে অনিবার্যভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠতে হয়। সৃষ্টি ধর্মের নিয়ম ছাড়া বাইরের কোনো নিয়ম সেখানে ক্রিয়াশীল হয়ে উঠতে পারে না। ১৯৭২ সাল থেকে শুরু করে ১৯৮৪ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১ যুগ সময়ের সবটাই কম করে হলেও অন্তত সপ্তাহে একবার প্রফেসর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেছি। নানা বিষয়ে তার বক্তব্য ঘণ্টার পর ঘণ্টা মুগ্ধ হয়ে শুনেছি। ধর্ম, সমাজ, রাষ্ট্র ইত্যাকার বিষয়ের উপর যে সকল কথা স্বতঃস্ফূর্তভাবে তিনি বলে গেছেন, সেগুলো যদি দিন তারিখ উল্লেখ করে যথাযথভাবে টুকে রাখতে পারতাম, আমি আমার দেশের মানুষের সামনে জ্ঞান-বিজ্ঞানের একটা রত্ন ভাণ্ডারের পরিচয় তুলে ধরতে পারতাম। এই রচনার পরবর্তী অংশে আমি সে সকল কথাই বলব, যেগুলো অদ্যাবধি আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব হয়নি। আমার দ্বিধা এবং শঙ্কার পরিমাণও সামান্য নয়। প্রফেসর রাজ্জাক যে স্পিরিটে কথা বলেছেন, আমার উপস্থাপনায় সে জিনিসটি অবিকৃতভাবে রক্ষিত হয়েছে এমন দাবি করাও আমার পক্ষে সম্ভব নয়। শোনা কথা স্মৃতি থেকে উদ্ধার করে উপস্থাপন করার বেলায় মূলের অনেক কিছুই হারিয়ে যেতে পারে। আমার ক্ষেত্রেও সেটি যে ঘটেনি এমন কথা আমি বলতে পারব না। বিগত অর্ধ শতাব্দীর অধিক সময় ধরে আমাদের দেশের কৃতবিদ্য ব্যক্তিদের একটা বিরাট অংশ প্রফেসর রাজ্জাকের সংস্পর্শে এসেছেন। তারা বিশ্ববিদ্যালয়, কলেজসমূহ, আমলাতন্ত্র, রাজনীতি এবং আইন ইত্যাকার নানা পেশার মধ্যে ছড়িয়ে রয়েছেন। তাদের একাংশ মারা গেছেন, তা সত্ত্বেও একটা বিরাট অংশ অদ্যাবধি জীবিত আছেন। তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রফেসর রাজ্জাকের সংস্পর্শে এসেছেন। তার পাণ্ডিত্যের চুম্বকের মতো একটা আকর্ষণী শক্তি অবশ্যই আছে। বিদেশের অনেক বিদগ্ধ ব্যক্তিও নানা সময়ে প্রফেসর রাজ্জাকের ব্যক্তিত্বের সম্মোহনে তাঁর প্রতি আকৃষ্ট হয়েছেন। পরবর্তী জীবনে তাদের কেউ কেউ বিশ্বব্যাপী খ্যাতি এবং পরিচিতির অধিকারী হয়েছেন। সে তুলনায় আমি নিতান্তই সামান্য মানুষ। প্রফেসর রাজ্জাকের একনিষ্ঠ ভক্ত অগ্রজ প্রতিম অধ্যাপক সর্দার ফজলুল করিম তার সঙ্গে আলাপচারিতার ভিত্তিতে যে অসাধারণ গ্রন্থটি রচনা করেছেন, সেরকম যোগ্যতা, একাগ্রতা এবং বিষয়নিষ্ঠা আমি কোথায় পাব? আমি এই রচনার পরবর্তী অংশে প্রফেসর রাজ্জাককে উপলক্ষ করে যে সকল কথা বলছি, তার মধ্যে প্রফেসর রাজ্জাক কতটুকু আছেন, আমি কতটুকু, ভেদরেখাটি আমার কাছেও স্পষ্ট নয়। মোটের উপর এ রচনাটি দাঁড়াচ্ছে মহাকবি আলাওলের ভাষায়, গুরু মোহাম্মদে করি ভক্তি, স্থানে স্থানে প্রকাশিব নিজ মনোক্তি। অনেকটা এরকম। আমি বন্ধু-বান্ধবদের কাছে একজন জ্ঞানী শিক্ষকের নাম জানতে চেয়েছিলাম, যাকে আমার পিএইচডি থিসিসটির পরামর্শক হিসেবে বেছে নিতে পারি। সকলে আমাকে বললেন, তুমি রাজ্জাক সাহেবের কাছে যাও। তার মতো পণ্ডিত আর একজনও নেই। সে সময়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিচ্ছিলাম। বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা বিভাগের ছাত্র ছিলাম, সুতরাং বাংলা বিভাগের বাইরে অন্যান্য বিভাগের শিক্ষকদের মধ্যে মাত্র ২-১ জনকে চিনতাম। পলিটিক্যাল সায়েন্সের ম্যাক মানে মোজাফফর আহমেদ চৌধুরী সাহেবকে দূর থেকে দেখেছি। আব্দুর রাজ্জাক নামের একজন শিক্ষক আছেন জানতে পারলাম যখন আমার পিএইচডি থিসিসের একজন সুপারভাইজার বেছে নেওয়ার কথা উঠল। আমি স্থির করলাম একদিন রাজ্জাক সাহেবের বাড়িতে গিয়ে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার অনুরোধটা করব। বন্ধু-বান্ধবেরা আমাকে এ মর্মে হুঁশিয়ার করে দিল যে রাজ্জাক সাহেব ভীষণ নাক-উঁচু স্বভাবের মানুষ। বাঘা বাঘা লোকেরাও তার কাছে ঘেঁষতে ভীষণ ভয় করেন। সুতরাং কথাবার্তা সাবধানে বলবে। যদি তার অপছন্দ হয় পত্রপাঠ দরজা দেখিয়ে দেবেন।
অনেক দ্বিধা, অনেক শঙ্কা এবং সংকোচ নিয়ে একদিন বিকেলবেলা প্রফেসর রাজ্জাকের বাড়িতে গেলাম। তখন তিনি শহীদ মিনারের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ার্টারের একটিতে নিচের তলায় থাকতেন। দরজা আধ ভেজানো অবস্থায় ছিল। আমি খানিকক্ষণ ইতস্তত করছিলাম। যদি দরজা ঠেলে সোজা ঢুকে পড়ি কেমন দেখাবে? মনে তো শঙ্কা ছিলই। কোনো আচরণ যদি বেয়াদবি থাকে? বেশ কিছু সময় অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে আমি ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। ঘরটির পরিসর বিশেষ বড় নয়। চারদিক বই পুস্তকে ঠাসা। ঘরটিতে একটিমাত্র খাট। না, খাট বলা ঠিক হবে না, চৌকি। সামনে একটি ছোট টেবিল। চৌকিটির আবার একটি পায়া নেই। সেই জায়গায় বইয়ের উপর বই রেখে ফাঁকটুকু ভরাট করা হয়েছে। চমৎকার ব্যবস্থা। পুরনো বইপত্রের আলাদা একটা গন্ধ আছে। আমি সেই বইপত্রের জঞ্জালে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছি। এই ঘরে যে কোনো মানুষ আছে প্রথমে খেয়ালই করিনি। হঠাৎ দেখলাম চৌকির উপর একটা মানুষ ঘুমিয়ে আছে। একখানা পাতলা কাঁথা সেই মানুষটার নাক অবধি টেনে দেয়া, চোখ দুটি বোঁজা, মাথার চুল কাঁচা পাকা। অনুমানে বুঝে নিলাম ইনি প্রফেসর রাজ্জাক। ঘরে দ্বিতীয় একজন মানুষের আবির্ভাব ঘটেছে, খাটে শোয়া মানুষটি কি করে বুঝে গেলেন। তিনি চোখ খুলে নাকমুখ থেকে কাঁথাটি সরিয়ে জিজ্ঞেস করলেন, ক্যাডা? আমি চৌকির একেবারে কাছটিতে গিয়ে সালাম দিলাম এবং নাম বললাম। তিনি ঘুম জড়ানো স্বরেই জানতে চাইলেন, আইসেন কান হেইডা কন? আমাকে বলতেই হলো বাংলা একাডেমি আমাকে পিএইচডি করার জন্য একটা বৃত্তি দিয়েছে। আমি তার কাছে এসেছি একটা বিশেষ অনুরোধ নিয়ে। তিনি যেন দয়া করে আমার গবেষণার পরামর্শক হতে সম্মত হন। আমার আর্জিটা যথাসম্ভব বিনয় নম্র জবানে প্রকাশ করলাম। কিন্তু প্রফেসর রাজ্জাকের মধ্যে তার সামান্যতম প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেল না। তিনি পাশ ফিরে কাঁথাটি নাক মুখ অবধি টেনে দিলেন। আমার এত বিনীত আবেদন এত নীরবে কোনো মানুষ প্রত্যাখ্যান করতে পারে আমি চিন্তাও করতে পারিনি। তখন আমার 2টি কি 3টি বই প্রকাশিত হয়েছে এবং মনে মনে অনেক শেয়ানা হয়ে উঠেছি। আমার আত্মাভিমানে একটু ঘা লাগল। নিজেকেই জিজ্ঞেস করলাম, কেমন মানুষ এই প্রফেসর রাজ্জাক? আমি একটা অনুরোধ করলাম আর শুনেই তিনি পাশ ফিরলেন। আমি তো অন্ততপক্ষে একজন লেখক। নিজের কাছে আমার দাম অল্প নয়। তিনি যেদিকে পাশ ফিরেছেন আমি ঘুরে চৌকির সেই পাশটিতে গিয়ে আবার বললাম, স্যার, আপনাকে আমার থিসিসের সুপারভাইজার হওয়ার জন্য অনুরোধ করতে এসেছি। আমার আর্জি দ্বিতীয়বার শুনে প্রফেসর রাজ্জাক আবার উত্তর দিকে পাশ ফিরলেন। আমার ভীষণ রাগ ধরে গেল। কেমনতর মানুষ প্রফেসর রাজ্জাক? তার কাছে একটা আবেদন করলাম, তিনি ভালো মন্দ কোনো জবাব না দিয়ে নীরব প্রত্যাখ্যানের মাধ্যমে আমাকে বিদায় করতে চান। হতবাক হয়ে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এইভাবে অপমানিত হয়ে যদি আমি চলে আসি, আমার নিজের কাছে নিজে ছোট হয়ে যাই। কিছু একটা করা প্রয়োজন। কিন্তু কি করা যায়? প্রফেসরের বইয়ের গুদামে যদি আগুন লাগিয়ে দেয়া যেত, মনের ঝাল কিছুটা মিটত। কিন্তু সেটি তো আর সম্ভব নয়। আমি দুহাত দিয়ে তার শরীর থেকে কাঁথাটা টেনে নিয়ে দলা পাকাতে পাকাতে বললাম, আমার মতো একজন আগ্রহী যুবককে আপনি একটি কথাও না বলে তাড়িয়ে দিতে পারেন। এত বিদ্যা নিয়ে কি করবেন? বিদ্যুৎ স্পৃষ্টের মতো তিনি চৌকির উপর উঠে বসলেন। পরনে সাদা আধময়লা লুঙ্গিটা টেনে গিট্ট দিলেন। তারপর চশমাটা টেবিল থেকে তুলে নিয়ে কাঁচ মুছে নাকের ডগায় চড়ালেন। খুব সম্ভব বাইফোকাল গ্লাস। আমি তার দৃষ্টিশক্তির তীব্রতা অনুভব করলাম। কোনো মানুষের চোখের দৃষ্টি এত প্রখর হতে পারে আমার কোনো ধারণা ছিল না। তিনি আমার খদ্দরের পাজামা পাঞ্জাবি, পরনে স্পঞ্জ এবং ধুলো ভর্তি মলিন চরণ সব কিছুর ওপর এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিলেন। তারপর আঙুল দিয়ে একটা আধ ভাঙা কাঠের চেয়ার দেখিয়ে দিয়ে বললেন, ওইখানে বয়েন। আমি যখন বসলাম তিনি ভেতরে গেলেন।
একটু পরে মুখে পানি দিয়ে ফিরে এলেন। তারপর খদ্দরের চাদরটা টেনে নিয়ে গায়ের ওপর মেলে দিলেন। আমার মনে হলো তার পরনের গেঞ্জির বড় বড় ফুটো দুটো আমার দৃষ্টি থেকে আড়াল করার জন্যই চাদরটার সাহায্য নিলেন। জুত করে চেয়ারে বসার পর আমাকে বললেন, "কি কইবার চান অখন কন।" আমি বললাম, "আমি বাংলা একাডেমি থেকে পিএইচডি করার একটা ফেলোশিপ পেয়েছি। আমার খুব শখ আপনার অধীনে আমি গবেষণার কাজটা করি।" তিনি বললেন, "গবেষণা করবেন এইটা তো ভালা কথা, কিন্তু আমি তো আপনার থিসিসের সুপারভাইজার থাকবার পারুম না।" প্রফেসর রাজ্জাকের কণ্ঠস্বর শুনে মনে হলো তিনি আমার সঙ্গে কথাবার্তা বলবেন বলে একটা সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছেন। আমি বললাম, "কেন স্যার? অফিসিয়ালি থিসিস সুপারভাইজার করণের লাইগা মিনিমাম রিডার অন লাগে। আমি তো মোটে লেকচারার, সুতরাং আপনার শখ পূরণ অনের কোনো সম্ভাবনা নাই।" তার কথা শুনে আমি দমে গেলাম। তারপরেও বললাম, "অন্য কারো অধীনে থিসিসটা রেজিস্ট্রেশন না হয় করলাম। তার পরামর্শ এবং নির্দেশনা নিয়েই আমি কাজটা করতে চাই।" প্রফেসর রাজ্জাক বললেন, "আপনার টপিক মানে বিষয়বস্তুটা কি?" আমি বললাম, "দ্য গ্রোথ অফ মিডল ক্লাস ইন বেঙ্গল অ্যাজ ইট ইনফ্লুয়েন্সড ইটস লিটারেচার, সোসাইটি অ্যান্ড ইকোনমিক্স ফ্রম 18th to 1858" প্রফেসর রাজ্জাক বললেন, "এক্কেরে তো সাগর সাঁচার কাম। কার বুদ্ধিতে এই গন্ধমাদন মাথায় লইছেন?" আমি বললাম, "অন্য কারো পরামর্শে নয়, আমি নিজেই বিষয়টা বেছে নিয়েছি।" প্রফেসর রাজ্জাক কিছুক্ষণ চুপ করে রইলেন। এরই মধ্যে কাজের ছেলেটা কলকিতে তামাক দিয়ে গেল। কয়েকটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, "রেজিস্ট্রেশন ফর্ম রেডি করছেন?" আমাকে বলতে হলো, "আমাকে বৃত্তিটা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সেটা কার্যকর হবে এমএ রেজাল্টের পর। এখন পরীক্ষা চলছে।" তিনি বললেন, "আগে পরীক্ষা দিয়া লন, যখন রেজাল্ট বাইর হইব তখন আয়েন।" আমি সালাম করে চলে আসছিলাম। তিনি বললেন, "আরেকটু বইয়েন, এক পেয়ালা চা খাইয়া যান।" তিনি দীপ্তি বলে কাউকে ডাকলেন। একটি গোলগাল ফর্সা কিশোরী বেরিয়ে এলে আমাকে জিজ্ঞেস করলেন, "কি যান কইলেন আপনার নাম?" আমি বললাম, "আহমদ ছফা।" তিনি বললেন, "মৌলভী আহমদ ছফাকে এক পেয়ালা চা দে।" প্রফেসর রাজ্জাকের বাড়ি থেকে ফিরে আসার সময় ৩টে জিনিস আমার মনে দাগ কেটে বসে গিয়েছে। প্রথমত, তার চোখের দৃষ্টি অসাধারণ রকম তীক্ষ্ণ, একেবারে মর্মে গিয়ে বেঁধে। দ্বিতীয়ত, ঢাকাইয়া বুলি তিনি অবলীলায় ব্যবহার করেন। তার মুখে শুনলে এই ভাষাটি ভদ্রলোকের ভাষা মনে হয়। তৃতীয়ত, আমাকে তিনি মৌলভী আহমদ ছফা বললেন কেন? আদর করে বললেন নাকি অবজ্ঞা করলেন? পরের বছরগুলোতে যতবারই তাঁর কাছে গিয়েছি, প্রতিবারই প্রথম সম্বোধনে জিজ্ঞেস করেছেন, "মৌলভী আহমদ ছফা, কি খবর?" ৩. ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে আমি প্রফেসর রাজ্জাকের সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পর প্রথমবার দেখা করতে গেলাম। তখন তিনি বাড়ি বদল করেছেন। ব্রিটিশ কাউন্সিলের বাঁ দিকের চোঙাওয়ালা দোতলা বাড়িটিতে উঠে এসেছেন। বর্তমানে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। প্রফেসর রাজ্জাকের সঙ্গে বসবাস করছেন তার কনিষ্ঠ ভ্রাতা, ভ্রাতৃবধূ এবং তাদের ছেলেমেয়েরা। শুধু বাড়ি বদল নয়, অনেক কিছুরই পরিবর্তন ঘটে গেছে। প্রফেসর রাজ্জাক রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে আরম্ভ করেছেন। তাছাড়া তাকে জাতীয় অধ্যাপকও বানানো হয়েছে। পূর্বতন চেয়ারম্যান ড. মোজাফফর আহমেদ চৌধুরী উপাচার্যের পদে আসীন হয়েছেন। মোজাফফর সাহেব ছিলেন প্রফেসর রাজ্জাকের একান্ত স্নেহভাজন ছাত্র। রাজ্জাক সাহেবের চেহারার মধ্যেও একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পেলাম। তাঁর থুতনিতে একগোছা দাড়ি এ সময়ের মধ্যে গজিয়ে গেছে। এই নতুন জন্মানো দাড়ির গোছাটি তার মুখের আদল একেবারে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। পাঞ্জাবি পাজামার পরিবর্তে তিনি যদি কলারহীন লম্বা শার্ট এবং প্যান্ট পরতেন, অবিকল ভিয়েতনামের হোচিমিন বলে চালিয়ে দেওয়া যেত। বাস্তবে কি নতুন জন্মানো শ্বশ্রুর গোছাটিতে তার মুখের রেখাগুলো অনেক ধারালো দেখায়। তিনি জানালেন,
মুক্তিযুদ্ধের এই ৯ মাস তাঁকে কেরানীগঞ্জের নানা জায়গায় পালিয়ে বেড়াতে হয়েছিল এবং এই সময়ের মধ্যে তিনি দাড়ির গোছাটি একরকম বিনা পরিচর্যায় গজিয়ে তুলতে সক্ষম হয়েছেন। আমাকে কেউ কেউ বলেছেন এই চোঙাওয়ালা বাড়িতে একসময় কবি সমালোচক মোহিতলাল মজুমদার বসবাস করে গেছেন। সত্য মিথ্যা পরখ করে দেখার সুযোগ হয়নি। সিঁড়ি ভেঙে দোতলায় যখন উঠেছি, ছ্যাঁত করে বুদ্ধদেব বসুর একটা গল্পের কথা মনে এলো। গল্পটির নাম সবিতা দেবী। মোহিতবাবু ছিলেন তরুণ লেখক কবিদের ওপর ভীষণ খড়গহস্ত। সুযোগ পেলেই নানাভাবে নাজেহাল করতেন। তরুণরাও মজুমদার মহাশয়ের উপর বদলা নিতেন। বুদ্ধদেব বসু মোহিতলাল মজুমদারকে নিয়ে এই শ্লেষাত্মক গল্পটি লিখেছিলেন, তা নাও হতে পারে। কিন্তু আমার মনে মোহিতলাল মজুমদারের ছবিটি ভেসে উঠেছিল। গল্পটির এক জায়গায় আছে, গল্পের নায়িকা সবিতা দেবীকে এক বৃষ্টির দিনে রচনা পাঠ করে শোনাতে গিয়েছিলেন। ঘরে প্রবেশ করার আগে ছাতাটি সিঁড়ির কাছে রেখে গিয়েছিলেন। সেই ছত্র নিঃসৃত একটি জলের রেখা এঁকে বেঁকে সিঁড়ির উপর দিয়ে বয়ে গিয়েছিল। প্রফেসর রাজ্জাকের বাড়ির সিঁড়ি ভাঙতে গিয়ে সেই জলের রেখাটি শুষ্ক ফেব্রুয়ারি মাসেও আমার মনে ছলছলিয়ে জেগে উঠেছিল। এর সবটাই হয়তো কল্পনা। হয়তো বুদ্ধদেব বসু মোহিতলালকে উপলক্ষ করে গল্পটি লেখেননি। যে সিঁড়ির কথা বুদ্ধদেব বলেছেন সেটা তার কল্পনাতেই জন্ম নিয়েছিল। এটা সে সিঁড়ি নয়। মানুষের মন ভারী বিদঘুটে জিনিস, কত অসম্ভব বস্তুর কল্পনা করে। আমি যখন সিঁড়ি ভেঙে রাজ্জাক সাহেবের ঘরে গেলাম, দেখি তিনি একখানি কাঁথা গায়ে দিয়ে গোরক গোরক হোঁকা টানছেন। আমাকে দেখা মাত্রই তার মুখমণ্ডল ভেদ করে একটা সুন্দর হাসি বিকশিত হয়ে উঠল। আরে মৌলভী আহমেদ সফা যে, আয়েন আয়েন, তাইলে মাইচ্চে আসেন? আত্মীয় স্বজন সকলের কি দশা? আমি বললাম, সকলে বেঁচে আছেন। আপনি কই আসিলেন? আমি বললাম, পুরো সময়টা আমি ভারতে কাটিয়েছি। তিনি ফের জিজ্ঞেস করলেন, দেশের বাড়িতে যাইয়া খবর টবর নিছেন? আমি জবাব দিলাম, ঢাকায় এসে বাড়িতে চলে গিয়েছিলাম। সপ্তাহখানেক আগে ফিরে এসেছি। আপনার বাড়িতে কে কে আছে? মা, ভাইয়ের ছেলে মেয়ে এবং ভাবি। বোনদের বিয়ে হয়ে গিয়েছে। এই সময়ে ছোট একটি বাচ্চা এসে খবর দিল নাস্তা দেয়া হয়েছে। রাজ্জাক সাহেব আমাকে বললেন, আইন মৌলভী আহমদ সফা, আমাগুলোকে সামান্য নাস্তা করেন। আমি বললাম, স্যার, হল ক্যান্টিনে গিয়ে নাস্তা করব। তিনি বললেন, আমাগুলোকে সামান্য কিছু মুখে দেন, তারপর যদি পেটে খিদা থাকে ঘরে যাইয়া আবার খাইয়েন। পাশের রুমে গিয়ে দেখি বিরাট এক টেবিলের চারপাশে চেয়ার পাতা হয়েছে। পরিবারের সকলে জড়ো হয়েছেন। রাজ্জাক স্যারের ছোট ভাই, তার বেগম, 2 কন্যা, ছেলেরা। একজন অতিথিও ছিলেন। উনাকে রাজ্জাক স্যার মামা ডাকতেন। একটা বড় চীনামাটির প্লেটে চৌকোনা সাইজের পুরো পরোটার স্তূপ, ভুনা গরুর মাংস, চিতই পিঠার সঙ্গে গাঁথা ভাজা ইলিশের টুকরা, ফালি ফালি করে কাটা পনির, ডিম ভাজা, ভাজা রূপচাঁদা শুটকি, একপাশে গরম করা গত রাতের বাসি ভাত, আরেকটা বাটিতে দেখলাম খুদ ভাত। রাজ্জাক স্যার বাসি ভাতের প্লেট থেকে চামচ দিয়ে ভাত তুলে নিলেন। তারপর ভাতের সঙ্গে কিছু ভাজা মুড়ি মাখিয়ে নিলেন। সেদিনই প্রথম জানতে পারি ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার মানুষ ভাতের সঙ্গে মুড়ি মাখিয়ে তৃপ্তি সহকারে ভোজন করে থাকে। রাজ্জাক স্যার বাসি ভাতের সঙ্গে শুটকি ভাজা দিয়ে শুরু করলেন। ছোটদের আকর্ষণ দেখলাম খুদ ভাতের দিকে। আমাদের চট্টগ্রামেও মানুষ খুদ ভাত খেয়ে থাকে, তবে যারা খায় তারা অত্যন্ত গরিব, চাল কেনার ক্ষমতা যাদের নেই। প্রথম দিনেই আমি অনুভব করলাম রাজ্জাক স্যারের বাড়িতে খাওয়াটা একটা রীতিমতো পারিবারিক উৎসব, আর খাদ্যবস্তু শিল্পকলায় পরিণত হয়েছে। সকালের নাস্তার পর রাজ্জাক স্যার তামাক টানতে টানতে বললেন, এখন আপনার কিছু কথাবার্তা কন। আমি আমার গবেষণার কথাটি তুললাম। তিনি আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, আপনি তো লেখালেখি করেন। আমি বললাম, এ পর্যন্ত আমার 4টি বই বেরিয়েছে। তিনি বললেন, পরের বার আউনের সময় লইয়া আইন, দেখি কি লিখেন।
তার পরের দিনই আমার লেখা 4টি বইয়ের কপি নিয়ে হাজির হলাম। তিনি বললেন, আমি তখন বাজারে যাইবার লাগছি। শেলফের একটা কোণা দেখিয়ে বললেন, ওইখানে রাইখ্যা যান, কাইল আবার আইন, একটু দেরি কইরা আইবেন। বাজার থেকে আউনের পর আইলে ভালা, কিছুক্ষণ কথাবার্তা কওন যাইব। তার পরদিন গিয়ে দেখি সবে তিনি বাজার থেকে ফিরেছেন। 2টি বিরাট ঝুড়ি ভর্তি বাজারের সওদা, মাছ, মাংস, তরি-তরকারি একে একে ভ্রাতৃবধূর হাতে তুলে দিচ্ছেন। আমাকে দেখে একটু হাসলেন এবং জিজ্ঞেস করলেন, মৌলভী আহমদ ছফা, আপনি কখনো মৌলভীবাজার গেছেন? আমি বললাম, গিয়েছি। তিনি ফের জানতে চাইলেন, কখনো কাঁচা বাজারে গেছেন? আমি না সূচক মাথা নাড়লাম। তিনি বললেন, একটা কথা খেয়াল রাখুন, খুব দরকার। যখন কোনো নতুন জায়গায় যাইবেন, 2টা বিষয় পয়লা জানার চেষ্টা করবেন। ওই জায়গার মানুষ কি খায় আর পড়ালেখা কি করে। কাঁচা বাজারে যাইবেন, কি খায় এইটা দেখনে লাইগ্যা। আর বইয়ের দোকানে যাইবেন, পড়াশোনা কি করে সেইটা জাননের লাইগ্যা। আমি একবার তুরস্কের বইয়ের দোকানে যাইয়া দেখলাম, বামপন্থী বই আর ধর্মীয় বইপত্র সব দোকানে সাজাইয়া রাখছে। বইয়ের দোকান পরখ করলেই ব্যাপক সমাজটা কোন দিকে যাইতেছে সেইটা টের পাওন যায়। আরেকবার কায়রো গিয়া দেখলাম, নীল নদের পাড়ে মজুর শ্রেণীর মানুষেরা বড় বড় গামলা ভর্তি কইরা বরবটি জাতীয় ভেজিটেবল আরাম কইরা খাইতেছে। মোটাসোটা মানুষ, খাওনের পরিমাণটাও তেমন। কি খায়, কি পড়ে, এই 2টা জিনিস না জানলে একটা জাতির কোনো কিছু জানন যায় না। তিনি বাজার থেকে সবে এসেছেন। এখনো পায়ে প্যাঁক কাদা লেগে রয়েছে। পরনের লুঙ্গিটায়ও কাদার ছিটে লেগেছে। তিনি বললেন, মৌলভী আহমদ ছফা, আপনি একটু বয়েন। আমার সারা গা কুটকুট করতাছে, একটু ধুইয়া আহি। বাথরুমে গিয়ে গোসল সেরে খদ্দরে সাদা পাজামা এবং খয়েরি পাঞ্জাবি পরলেন। শরীরটা ভালো করে মোছা হয়নি বলে গোছা দাড়ি থেকে 2-1 ফোঁটা পানি ঝরে পড়ছে। চাদর দিয়ে মুছে নিয়ে গুড়গুড়িতে টান দিয়ে বললেন, মৌলভী আহমদ ছফা, ওই যে আপনার বই। তিনি বড় টেবিলটা দেখিয়ে দিলেন। আমি আমার 4টি বই দেখতে পেলাম। তিনি ধোঁয়া ছেড়ে বললেন, একটা কথা মনে রাখুন, খুব জরুরি। এই যে হবস তার লেভিয়াথান বইতে 3টা শব্দ, ন্যাস্টি, ব্রুটিস এবং শর্ট, যেভাবে যে অর্থে ব্যবহার করেছেন, তার বদলে ব্যাপক ডিকশনারি খুঁজাও আপনি কোনো শব্দ পাইবেন না। যখন গদ্য লিখবেন, এই কথাটা সবসময় মনে রাখেন। আমার বুঝতে বাকি রইল না, আমার বইতে যে দীর্ঘ আবেগ সর্বস্ব বাক্য আমি লিখেছি, সেদিকে তিনি ইঙ্গিত করছেন। আমি ভীষণ শর্মিন্দা হয়ে পড়লাম। ছোট যে বাচ্চাটা তামাক সেজে দিত, চা এনে দিত, নামটি এখন ভুলে গেছি। বাচ্চাটিকে ডেকে বললেন, এই 2 পেয়ালা চা দিয়া যা। তিনি 1 কাপ নিজে নিলেন এবং আরেক কাপ আমার দিকে বাড়িয়ে দিলেন। মৌলভী আহমদ ছফা, চা খান। চুমুক দিতে দিতে বললেন, সবসময় লেবু দিয়া চা খাইবেন। চায়ে যে দোষ আছে, ব্যাবাক এক্কেরে কাইট্টা যাইব। আমি তো সারাদিন চা খাইয়া টিক্কা আছি। চা শেষ করার পর বললেন, আপনি জসিমউদ্দিনের লেখাটেখা পড়েন। জসিমউদ্দিন শব্দটা উচ্চারণ করার সময় দন্তস্বটা 6-এর মতো উচ্চারণ করতেন। আমি জবাব দিলাম, একসময় জসিমউদ্দিন সাহেবের লেখা পড়তাম, এখন আর কোনো আগ্রহ বোধ করি না। রাজাক স্যার বললেন, আমি জসিমউদ্দিনের লেখা খুব পছন্দ করি। আপনি কি তার আত্মজীবনী পড়েছেন? আমি বললাম, জীবন কথার কথা বলছেন স্যার? পড়েছি। গদ্যটি কেমন? খুব সুন্দর। রাজাক সাহেব বললেন, এরকম রচনা সচরাচর দেখা যায় না। তারপর তিনি হুঁকো টানতে টানতে জসিমউদ্দিনের গল্প বলতে আরম্ভ করলেন। একসময় কলকাতায় আমি এবং জসিমউদ্দিন এক বাড়িতে থাকতাম। একদিন জসিমউদ্দিন আমাকে কাপড় চোপড় পইরা তাড়াতাড়ি তৈয়ার হইবার তাগাদা দিতে লাগলেন। আমি জিগাইলাম, কই যাইবার চান? জসিমউদ্দিন কইলেন, এক জায়গায় যাওন লাগবো। কাপড় চোপড় পইরা তার লগে হাইট্টা হাইট্টা যখন এসপ্লানেডে আইলাম, জসিমউদ্দিন ঘাড় চুলকাইয়া কইলেন, কও দেখি এখন কই যাওন যায়? এইরকম কাণ্ড অনেকবার হইছে। একটুখানি হাসলেন।
কবি জসীমউদ্দীনের প্রসঙ্গ ধরে কবি মহিতলালের কথা উঠল। মহিতলাল মজুমদার পূর্ব বাংলার উচ্চারণ রীতিটি বরদাস্ত করতে পারতেন না। কবি জসীমউদ্দীনের একটি কবিতার বইয়ের নাম ছিল ধানক্ষেত। মোহিতবাবু ব্যঙ্গ করে বলতেন, জসীমউদ্দীন ধান খেত। মহিতলালের জিভের মধ্যে বিষ আসিল। তার ঠাট্টা রসিকতা এমনভাবে ছড়াইয়া পড়ল, জসীমউদ্দীন বেচারার জান যাওনের দশা। একদিন আমি মোহিতবাবুরে চ্যালেঞ্জ কইরা কইলাম, আপনি জসীমউদ্দীনরে এত ঠাট্টা করেন কেন? বাংলা সাহিত্যের ইতিহাসে যদি জসীমউদ্দীনের উপর এক অধ্যায় লেখা হয়, আপনারে নিয়ে লিখব মাত্র 4 লাইন। এরপরে রাজ্জাক সাহেব একটি সাম্প্রতিক প্রসঙ্গের অবতারণা করলেন। দেখেন, বাংলাদেশ সরকার জসীমউদ্দীনরে কিছু করল না, আমারে আর জয়নুল আবেদিন সাহেবরে মুশকিলে ফেলাইয়া দিছে। আমগো দুইজনরে ন্যাশনাল প্রফেসর বানাইছে, আর জসীমউদ্দীনরে কিছু বানায় নাই। আলোচনার একটা পর্যায়ে কাজী নজরুল ইসলামে এসে ঠেকল। তিনি কিভাবে নজরুলের রচনার সঙ্গে পরিচিত হন সেই কাহিনী বয়ান করলেন। রেজাক স্যার যা বলেছিলেন তার সবটুকু আমি ভুলে বসে আছি। শুধু এটুকু মনে আছে, নজরুলকে ঢাকার জলসায় তিনি গান গাইতে দেখেছেন। এটাও জানালেন, নজরুল ইসলাম এবং দ্বিজেন্দ্রলাল তনয়, দিলীপ রায়ের মধ্যে একটি প্রতিযোগিতার ভাব ছিল। রেজাক সাহেব জানালেন, কলকাতায় তাঁরা যেখানে থাকতেন সে জায়গাটা কাননবালার বাড়ির খুব কাছাকাছি ছিল। কাননের বাড়িতে নজরুল ইসলাম পড়ে থাকতেন। উস্তাদ জমির উদ্দিন এবং কাজী নজরুল ইসলাম মিলে সুরের নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেন। কোথাও আড্ডায় মজে গেলে নজরুল ইসলামের দিন রাত খেয়াল থাকত না। মাঝে মাঝে নজরুলের শাশুড়ি গিরিবালা দেবী এসে কাননের বাড়ি থেকে নজরুলকে ধরে নিয়ে যেতেন। কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ উঠলে রেজাক স্যার শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠতেন। নজরুলের জন্য তার প্রাণে এক গভীর ভালোবাসা সঞ্চিত ছিল। তিনি প্রায়ই বলতেন, বৈষ্ণব কবিদের পর কোনো গীতিকারী নজরুলের মতো জনচিত্তে অমন আসন লাভ করতে পারেনি। তিনি প্রেমের মিত্তিরের একটা কবিতার লাইন আবৃত্তি করলেন, বজ্রবিদ্যুৎ আর ফুল, এই দিনে নজরুল। রেজাক স্যারের কথা শুনতে শুনতে অনেক বেলা হয়ে গেল। এরই মধ্যে কজন প্রবীণ ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এলেন। এদের কাউকেই আমি চিনি না। এক ভদ্রলোকের সঙ্গে তিনি বিলেতের গল্প করতে আরম্ভ করলেন। বিলেতের কথা উঠতেই খাওয়া দাওয়ার প্রসঙ্গ উঠল। রেজাক স্যার বললেন, ইহুদিদের মাংসের দোকানের বেশিরভাগ ক্রেতা মুসলমান। ইহুদিরাও মুসলমানের মতো আড়াই পঁচিয়া পশু জবাই করে। তার নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বললেন, আমি জবাই করা গোশতের খোঁজ করবার লাগছিলাম, এক ইহুদি কষার দোকানে যাইয়া হাজির হইলাম। আমারে এক নজর দেখাই হে কইয়া বসল, আপনি কি খুঁজতাছেন? আমি টের পাইছি, আয়েন জবাই করা মাংস নিয়ে যান। তারপর থেকে হের কাছ থেকে গোশত কিনা শুরু করলাম। এই প্রবীণ ভদ্রলোকেরা যখন বিদায় হলেন, বেলা প্রায় 1টা বাজে। রেজাক স্যার আমার দিকে তাকিয়ে বললেন, মৌলবী আহমদ সফা, দুপুরের খাবারটাও খাইয়া যান। 4 প্রায় 10 দিন পরে আবার রেজাক স্যারের বাড়িতে গেলাম। একটু দেরি করেই গেলাম। যদি সকালে যাই, আমাকে নাস্তা খেতে ডাকবেন, আমি এড়াতে পারব না। উনার বাড়িতে রোজ রোজ খেয়ে যদি উপাদেয় খাবারের রসনা অভ্যস্ত হয়ে যায়, ইন্টারন্যাশনাল হোস্টেলে ফজলুর নাস্তা আমার জিভে রসবে না। স্যারের বাড়িতে গিয়ে দেখি আজ ছেঁড়া গেঞ্জিটার উপর খদ্দরের চাদর চাপিয়ে দাবার বোর্ডের সামনে বসে আছেন। বিপরীতে নিয়াজ, মানে নিয়াজ মোর্শেদ, একালের গ্র্যান্ড মাস্টার। তখনও নিয়াজ একেবারে বাচ্চা, বোধহয় স্কুলও শেষ করেনি। নিয়াজকে একজন দক্ষ দাবারু হিসেবে গড়ে তুলতে রেজাক স্যার অনেক কিছু করেছেন, মানে পারিবারিক বিপর্যয় সামাল দেয়া পর্যন্ত। দেখলাম রেজাক স্যার এবং নিয়াজ দাবা খেলার টেকনিক, ফন্দি ফিকির নিয়ে গভীর আলাপ করছেন। নানা রকম চাল বোর্ডে দিয়ে বইয়ের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। আমাকে দেখে স্যার সেই পুরনো হাসি হেসে বললেন, মৌলবী আহমদ সফা, বয়েন। আমি বসেই রইলাম। তিনি নিয়াজের সঙ্গে দাবা নিয়ে মত্ত হয়ে রইলেন। ঘড়ির কাঁটা 9টা থেকে 10টার ঘরে এসেছে। বসে বসে আমার পায়ে ঝিম ধরার উপক্রম। আমি উঠে গিয়ে শেলফে বই দেখতে থাকলাম। সমাজবিজ্ঞান, রাজনীতি, ইতিহাস, রাষ্ট্রতত্ত্ব ইত্যাকার নানা বিষয়ের গম্ভীর মলাটের বই।
আমার মনে হলো এগুলোতে দাঁত বসাবার ক্ষমতা আমার জন্মায়নি। খোঁজাখুঁজি করতে করতে শেলফের একটা তাকে ফরাসি সাহিত্যের কিছু বইয়ের সন্ধান পেয়ে গেলাম। বালজাকের রচনাবলী, ফ্লবেয়ারের উপন্যাস, মোপাসাঁর রচনা, ভিক্টর হুগোর বই, ফরাসি সাহিত্যের এতগুলো প্রধান লেখকের বই একসঙ্গে আমি কোথাও দেখিনি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ইচ্ছে হলো বালজাকের রচনার প্রথম খণ্ড এখনই ধার চেয়ে বসি। যদি ধার দিতে তিনি অস্বীকৃত হন, লাইব্রেরিতে বসে পড়ার অনুমতি প্রার্থনা করি। কিন্তু আগ্রহটা চেপে গেলাম। বেলা ১১টার দিকে নিয়াজ গাত্রোত্থান করল। রাজ্জাক স্যার আমার দিকে তাকিয়ে বললেন, মৌলভী আহমদ ছফা চইল্যা যান নাই? আমি হাসতে চেষ্টা করলাম। স্যার টেবিলে পা দুটো উঠিয়ে দিয়ে জুত হয়ে বসলেন। আপনি এখন কি পড়াশোনা করবার লাগছেন? আমি বললাম, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আপনি যদি কিছু বইয়ের নাম বলে দিতেন। স্যার শব্দ করে হেসে উঠলেন। একই কথা মিস্টার হ্যারোল্ড লাস্কিরে কইছিলাম। তিনি লাইব্রেরি দেখিয়ে দিয়ে বলেছিলেন, মাই বয়, গো অ্যান্ড সোক। আমি সঠিক অর্থটা বের করতে পারছিলাম না। লাইব্রেরিতে গো করা যায়, কিন্তু সোক কি করে সম্ভব? লাইব্রেরি তো গোসলখানা নয়। মনে হলো আমার কিংকর্তব্যবিমূঢ় অবস্থাটা স্যার বুঝতে পারলেন। তিনি বললেন, প্রথম লাইব্রেরিতে ঢুইক্কাই আপনার টপিকের কাছাকাছি যে বই পাওন যায়, পয়লা একচোটে পইরা ফেলাইবেন। তারপর একটা সময় আইব, আপনি নিজেই খুঁজা পাইবেন আপনার আগাইবার পথ। রাজ্জাক স্যার অগ্রসর হওয়ার রাজপথটা সেদিন এমন করে চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে না দিতেন, হয়তো আমার আরাধ্য গবেষণা কর্মটি আমি একভাবে না একভাবে শেষ করতে পারতাম। সেসব কথা থাকুক। স্যার হুঁকো টানতে টানতে অনুচ্চ স্বরে কথা বলতে থাকলেন। খুব মনোযোগ দিয়ে না শুনলে তার উচ্চারিত বাক্য অনুধাবন করা যায় না। তিনি বললেন, বুঝলেন মৌলভী আহমদ ছফা, লেখার ব্যাপারটি হইল পুকুরে ঢিল ছোঁড়ার মতো ব্যাপার। যত বড় ঢিল যত জোরে ছুঁড়বেন, পাঠকের মনে তরঙ্গটাও তত জোরে উঠব এবং অধিকক্ষণ থাকব। আর পড়ার কাজটি হইল অন্যরকম। আপনি যখন মনে করলেন কোনো বই পইড়া ফেলাইলেন, নিজেরে জিগাইবেন যে বইটা পড়ছেন নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা। আপনার ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না হইতে পারে, আপনার শব্দভাণ্ডার সামান্য হইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন, ধৈর্য নিবেন আপনার পড়া হয় নাই। মাঝখানে ১ সপ্তাহ বিরতি দিলাম। পরবর্তী সপ্তাহে পরপর ৩ দিন গেলাম। কোনোদিনই স্যারকে একা পেলাম না। নানান ধরনের মানুষ স্যারের কাছে আসছে তো আসছেই। কেউ আসছেন নতুন প্রকাশিত বই স্যারকে উপহার দিতে, কেউ দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে যাবার আগে কিভাবে পড়াশোনা করবেন স্যারের কাছে পরামর্শের জন্য, কেউ এসেছেন চাকরির তদবির করতে। এমনকি এক ভদ্রমহিলাকে মৃদুস্বরে তার মেয়ের বিয়ে এবং তার নিজের খরচ মেটাবার অক্ষমতা প্রকাশ করতে শুনলাম। স্যার খুব অল্প কথায় জবাব দিলেন। চাকুরি প্রার্থী ভদ্রলোককে জানালেন, আচ্ছা ঠিক আছে, আমি অমুকরে বইল্লা দিমুনে, হে যদি কথা না শুনে করণের কিছু নাই। ভদ্রমহিলাকে বললেন, আপনি ২ সপ্তাহ পর একবার আয়েন দেহি। দ্বিতীয় দিনে গিয়ে দেখলাম রাজ্জাক স্যার স্যুটটাই পরা ফর্সাপনা উঁচা লম্বা এক ভদ্রলোকের সঙ্গে শেক্সপিয়ারের নাটক নিয়ে আলোচনা করছেন। কথায় কথায় স্যার জানালেন, মার্চেন্ট অব ভেনিসের শাইলকের সেই উক্তিটি আপনার মনে পড়ে কিনা। ভদ্রলোক বললেন, কোনটা স্যার? আদালতে যখন শাইলককে শাস্তি দিবার ভয় দেখাইতেছিল, শাইলক জবাবে কইছিল, এ জুস ব্লাড ইজ অলসো রেড। এইখানেই শেক্সপিয়ারের আসল প্রতিভা ফুইট্টা বাইরইছে। শেক্সপিয়ার ১৬শ শতাব্দীর মানুষ। সেই সময় ইউরোপে ইহুদিকে কি অবস্থা ভাববা দেখেন। ইউরোপের দেশে দেশে ইহুদিকে উপর যে ধরনের জুলুম হইতাছিল, হেইডারে হিটলারের অত্যাচারের চাইতে কিছু কম বলা যাইব না। এইরকম একটা সময়ে শেক্সপিয়ার মাত্র কলমের একটা টানে তামাম ইহুদিরে মনুষ্য সমাজের অংশ বইল্লা প্রমাণ করলেন। চিন্তা কইরা দেখেন কি অসম্ভব ব্যাপার। অঘটন ঘটন পটীয়সী প্রতিভা বইলাই শেক্সপিয়ারের পক্ষে ওইটা সম্ভব হইছিল। ব্যাবাক মধ্যযুগ তালাশ কইরা দেখলেও এইরকম বিদ্যুতের মতন ঝলক দেওয়া একটা লাইন
আপনি খুঁজা পাইবেন না। তৃতীয় দিনে দেখলাম এক খ্যাতনামা ইতিহাসের অধ্যাপকের সঙ্গে ১৯ শতাব্দীর রেনেসাঁ নিয়ে আলাপ করছেন। ভদ্রলোক বেঙ্গল রেনেসাঁ যে এই অঞ্চলের ইতিহাসে খুব বড় একটা ঘটনা প্রমাণ করার জন্য অনেক কথা বলেছিলেন। রেজাক স্যারকে ওই অধ্যাপকের জবাবে বলতে শুনলাম, আপনারা 19th সেঞ্চুরিকে গ্লোরিফাই করার জন্য যত কথাই বলেন না কেন, বেশি দূর নিয়ে যাওয়ান আপনাগো সম্ভব হইব না। যখন সিপাহী বিদ্রোহ চলছিল, আপনাগো তথাকথিত মহাপুরুষেরা কোন ভূমিকা পালন করছিলেন? মনে মনে কম্পেয়ার কইরা দেখলে নিজেই জবাব পাইয়া যাইবেন। আধুনিক বাংলা গদ্যের বিকাশই হইল 19th সেঞ্চুরির সবচাইতে মূল্যবান অবদান। আপনারা রামমোহনরে এক্কেরে আকাশে তুইল্যা ফেলাইছেন। তার লগে মীর সওদার তুলনা করলে ফারাকটা বুঝতে পারবেন। মীর সওদারে উর্দু গদ্যের একজন জনক কওন যায়। মীর আর রামমোহন দুইজন কন্টেম্পোরারি। একবার অযোধ্যার নবাব বাজার দেখবার গেছিলেন। বাজারের সমস্ত মানুষ নবাব সাহেবের তাজিম দেখাইয়া বাঁচে না। সওদা তখন এক দোকানে বইয়া হুঁকা খাইতে আসছিল। তারে যখন জানানো হইল নবাব সাহেব আইছে, আপনি তাজিম দেখাইতে আসেন। সওদা জবাব দিছিল, मैं भी उर्दू जबान का नवाब है, मगर कौन पूछे? দুইজনের পার্সোনালিটি কম্পেয়ার কইরা দেখেন। রামমোহনরে বিলাত পাঠানোর সময় রাজা টাইটেল দিছিলেন বাহাদুর শাহ, কিন্তু বাহাদুর শাহরই কোনো রাজত্ব আসিল না। রামমোহন হেই টাইটেল গোটা জীবন আগলাইয়া রাখলেন। ডিগবির দেওয়ান হিসেবে তো রামমোহন তার নতুন ক্যারিয়ার শুরু করলেন। ঘুষ খাওন থেকে শুরু কইরা তার গুণের অন্ত আসিল না। রামমোহনের যদি আসল কীর্তির কথা বলবার চান, অবশ্যই তার বাংলা গদ্য লেখার কথাটি স্বীকার করতে হইব। তার তো যোগ্যতা আসিল অঢেল। ইচ্ছা করলেই আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত, ইংরেজি সব ভাষাতেই লিখতে পারতেন। এক্কেরে ডাইনে বামে না তাকাইয়া হি চুজ টু রাইট ইন বেঙ্গলি। এইটাই তার বড় কাজ। গৌড়ীয় বাংলা ব্যাকরণই হইল তার বড় অবদান। আপনারা তার ধর্মপ্রচার এই সকল লইয়া বাড়াবাড়ি করেন। ভারতবর্ষে রামমোহনের মতো ধর্মপ্রচারক রামমোহনের আগে অনেকেই ছিলেন। রামমোহন হইল সেই ধারার শেষ মানুষ। এইডারে বড় কইরা দেখুন ঠিক না। এন্টায়ার 19th সেঞ্চুরির মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইল সর্বাংশে একজন বড় মানুষ। বাই ফার হি ইজ দ্য বেস্ট। এই ৩ দিন নানা মানুষের সঙ্গে রাজাক স্যারের যেসব কথাবার্তা হলো, শুনে আমার মনে হলো তার বাক্য একেবারে ঠিকরে মণিমুক্ত বেরিয়ে আসে। অতি সামান্য কথায়ও এমন তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায়, বিস্ময়ে অভিভূত না হয়ে পারা যায় না। তাজমহলকে সামনে থেকে, পেছন থেকে, ডাইনে থেকে, বাঁয়ে থেকে, যেদিক থেকেই দেখা হোক না কেন, দর্শকের দৃষ্টিতে ক্লান্তি আসে না, আরও দেখার পিপাসা জাগে। আমি রাজ্জাক সাহেবকে মনে মনে তাজমহলের সঙ্গেই তুলনা করতে থাকলাম। তার ব্যক্তিত্বের এমন একটা সুন্দর সম্মোহন রয়েছে, তার আকর্ষণ এড়ানো আমার পক্ষে অসম্ভব। ইন্টেলেকচুয়াল বিউটি তথা মনীষার কান্তি কি জিনিস, আমাদের সমাজে তার সন্ধান সচরাচর পাওয়া যায় না। রাজ্জাক সাহেবের প্রতি প্রাণের গভীরে যে একটা নিষ্কাম টান অনুভব করেছি, ও দিয়েই অনুভব করতে চেষ্টা করি এথেন্স নগরীর তরুণেরা দলে দলে কোন অমৃতের আকর্ষণে সক্রেটিসের কাছে ছুটে যেত। পরের সপ্তাহে প্রায় প্রতিদিন সকালবেলা স্যারের ওখানে গিয়েছি। শেক্সপিয়ার বলেছেন, ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট। অতি পরিচয়ে সুন্দর সম্পর্ক মলিন হয়ে যায়। প্রত্যহের পুরুষ স্পর্শে অত্যন্ত হার্দ্য সম্পর্কের মধ্যেও ময়লা জমতে থাকে। রাজ্জাক স্যার সম্পর্কে আমার পূর্বের ধারণারও ঈষৎ পরিবর্তন করতে বাধ্য হলাম। রাজ্জাক সাহেব তাজমহল ঠিকই, তবে তাতে কোনো দরজা জানালা নেই। থাকলেও তাতে কোনো ছিটকিনি নেই। এদিকের হাওয়া ঢুকে ওদিক দিয়ে চলে যায়, ওদিকের হাওয়া এদিকে। ভ্লাদিমির ইলিস লেনিন বার্নার্ড শ সম্পর্কে মন্তব্য করেছিলেন, এ গুড ম্যান অ্যামং দ্য ফেভিয়ান্স। রাজ্জাক সাহেবের অবস্থাও অনেকটা সেই রকম। তার কাছে খুব বেশি মানুষ বুদ্ধিবৃত্তিক তৃষ্ণার টানে আসেন না। তাদের প্রায় সকলেরই একটা না একটা ধান্দা থাকে, কারো চাকুরির উন্নতি, কারো অন্যবিধ তদবির। মতলববাজ মানুষরাই বেশিরভাগ সময় রাজ্জাক সাহেবকে ঘিরে থাকে। একটা দৃষ্টান্ত দিলেই জিনিসটা স্পষ্ট হবে। কাহিনীটা স্যারের মুখ থেকেই শোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় ডাকসাইটি উপাচার্য আব্দুল মতিন চৌধুরী
বিলেত থেকে পিএইচডি শেষ করার পর এক সন্ধেবেলা তার ডক্টরাল থিসিসের একটা কপি সহ স্যারের সঙ্গে দেখা করতে এলেন। সৌজন্য বিনিময়ের পর চা নাস্তা খেয়ে চলে গেলেন। ক্লাব থেকে ফেরার পর রাজাক স্যার দেখেন যে ভুলক্রমে চৌধুরী সাহেব তার থিসিসটা ফেলে গেছেন। তিনি তখন মতিন সাহেবকে ফোনে জানালেন, আপনার থিসিস ফেইল্লা গেছেন। মতিন সাহেব জবাবে জানালেন, আপনার পড়ার জন্য রেখে এসেছি। রাজাক সাহেব বললেন, আমি তো কিছু বুঝবার পারুম না। মতিন সাহেব বললেন, সে কথা বলবেন না স্যার, আপনি মহাজ্ঞানী, আপনি না বুঝতে পারেন এমন কোনো জিনিস দুনিয়াতে নেই। তখন রাজাক সাহেবকে হলফ করে বলতে হলো তিনি সত্যি সত্যি কিছু বুঝতে পারবেন না। মতিন চৌধুরী সাহেব তখনই তার সংকল্পটা ব্যক্ত করলেন, আপনি থিসিসটা বুঝতে পারবেন না ঠিকই, কিন্তু সিলেকশন কমিটির ২-১ জন মেম্বারের কাছে বলে দিতে হবে কাজটা খুব উত্তম হয়েছে। সেই সময়ে মতিন চৌধুরী সাহেব ছিলেন একজন প্রফেসর পদপ্রার্থী। মতিন সাহেবের হয়ে তিনি অনুরোধ করেছিলেন কিনা বলতে পারব না, তবে যাঁরা তার চারপাশে ঘুরঘুর করতেন তাকে দিয়ে তারা অনেক কাজ করিয়ে নিতেন। এইরকম দীপ্তিমান মনীষা সম্পন্ন একজন ব্যক্তি এই অজস্র বামন পরিবেষ্টিত অবস্থায় সকলের মাপে নিজেকে ছোট করছেন কেন, তার কারণ আমি নিজেকেই বারবার জিজ্ঞেস করেছি। তার কারণ আবিষ্কার করতে অনেক সময় লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।